নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা প্রতি রাতে এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই এবং আমরা প্রতি রাতে যে কথাটি বলি যে আমরা সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই এবং ওপার থেকে আপনারা এপারে আসেন। আমাদের এই সেতু পারাপারের মধ্য দিয়ে আমরা একে অপরকে চিনি এবং বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। আপনারা যা লেখেন, আপনারা যা বলেন, প্রতিদিন আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনাদের যা মতামত আপনারা তুলে ধরেন, সেগুলো আমরা বৃহত্তর দর্শকদের উদ্দেশ্যে মেলে ধরি। আর এই আদান প্রদানের মাধ্যমে আমরা প্রতিদিন ঋদ্ধ হই। আজকে এই অনুষ্ঠানে একটি বিশেষ নিবেদন। আমরা PB24 এর ইতিহাসে এমন আয়োজন এর আগে কোনোদিন করিনি। আমরা হয়তোবা দাবা নিয়ে কথা বলেছি, আমরা হয়তোবা দাবা খেলা নিয়ে খবর দেখিয়েছি আপনাদের, কিন্তু দাবা খেলা কেমন করে খেলতে হয়, দাবা খেলায় কে বা কারা কিভাবে খেলেন, দাবা খেলার বোর্ডটিতে কটা গুটি থাকে, কিভাবে সেগুলো নিয়ে মাতামাতি করেন খেলোয়াড়রা, ইংরেজিতে পিসেস বলে যাকে, সেই পিসেসগুলো কিভাবে মুভ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ অত্যন্ত দুই জনপ্রিয় ব্যক্তিত্ব, তারা তাদের মতো করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন রাজ্যে। আমাদের সঙ্গে দাবা কোচ প্রতীক দেবনাথ এবং সেই সঙ্গে আমাদের আজকের এই স্টুডিওতে তাঁরই শিষ্য, আমাদের রাজ্যের অত্যন্ত দুধে দাবা খেলোয়াড়, এই সময়ের অত্যন্ত জনপ্রিয় নাম অভিজ্ঞান ঘোষ। তারা দুজনে আজ স্টুডিওতে রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই প্রতীকবাবু আপনাকে স্বাগত জানাই, অভিজ্ঞান তোমাকেও স্বাগত। শুরুতেই আমরা যেটা জানতে চাই যে এই যে আপনারা একটা অদ্ভুত কোট আনকোট কঠিন খেলা নিয়ে মেতে থাকেন বা খেলেন, বুদ্ধির একটা খেলা আপনারা খেলেন, শুরুতে যদি একটু ব্রিফ করেন যে এই বোর্ডটিতে কারা কারা আছে, এখানে কি কি হয়, এই তাদের নাম কি কি, আমি একেবারে লেমেন পার্সপেক্টিভ থেকে যদি আপনাদের বলার চেষ্টা করি, একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। একদম। নমস্কার, আমার নাম প্রতীক দেবনাথ। আমি রাইট নাও অল ত্রিপুরা চেসেসের সঙ্গে আছি অ্যাজ এ হেড কোচ। অ্যান্ড হ্যাঁ, আমি যদি বোর্ডের মধ্যে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল দ্যাট ইজ পুরোটা একটা আমাদের চেস বোর্ড আমাদের সামনে রয়েছে। এটা পুরোটাই একটা স্কোয়ার শেপে এবং এই পুরোটা চেস বোর্ডে দুটো কালার দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে। দ্যাট ইজ যদি আমরা এই ছোটো ছোটো স্কোয়ারগুলো দেখি, আমরা লাইট স্কোয়ার অ্যান্ড ডার্ক স্কোয়ার বলে থাকি গুলি। অ্যান্ড ইন টোটাল 64টা আমাদের স্কোয়ার্স রয়েছে এবং 32 লাইট স্কোয়ার্স আমি যদি কাউন্ট করতে পারি, অ্যান্ড 32 ডার্ক স্কোয়ার্স। অ্যান্ড যদি টোটাল পিসেস বলি তাহলে 32টা পিসেস আছে ইন টোটাল, যদি আমরা সবগুলোকে কাউন্ট করি। অ্যান্ড তার মধ্যে একদিকে 16টা আর একদিকে 16টা, 16 16 32 টোটাল 32টা পিসেস আমাদের কাছে রয়েছে। যদি টাইপ বলি তাহলে টোটাল 6 টাইপের পিসেস আমরা বলতে পারি, যেরকম 1 2 3 4 5 অ্যান্ড 6। এর মধ্যেই বাকি কালার ডিফারেন্সেস রয়েছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রয়েছে। তো যদি আমরা নাম উল্লেখ করে চলি, তো সবার আগে আমি সব থেকে যে ইম্পর্টেন্ট ওনাকে দিয়ে শুরু করবো। তো এই আমাদের সঙ্গে রয়েছে কিং, বা আমরা যাকে রাজা বলেছি, এবং তার পাশাপাশি রয়েছে আমাদের বাংলা ভাষায়, আমাদের লেবান ল্যাঙ্গুয়েজে আমরা মন্ত্রী বলি, বাট চেসের ল্যাঙ্গুয়েজে আমরা কুইন বলেছি, তো তখন রানী হয়ে যায় ব্যাপারটা। বাট ওকে, আমরা হাতি বলে চিনি, বাট চেসে আমরা বিশপ বলে চিনি ওনাকে। এবং খুবই ইন্টারেস্টিং, সব থেকে ট্রিকি, সব থেকে ফেভারিট পিস হয়ে থাকে জেনারেলি, তো আমরা বলি ঘোড়া, এবং চেসে আমরা নাইট বলে চিনি। সব থেকে সিম্পল আমি বলবো, খুব পাওয়ারফুল বাট সিম্পল পিস হচ্ছে রুক, আমরা যাকে নৌকো বলে চিনি। এবং বাকি রয়েছে আমাদের সৈন্য, বা আমরা বৈরা বলি, বা বিভিন্ন রকম নামে চিনি। চেসের ল্যাঙ্গুয়েজে আমরা তাদেরকে পন বলি। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। আমি যদি এখানে অভিজ্ঞান তোমার কাছে জানতে চাই যে শুরুতে আমরা যদি দর্শকদের আপনাদের একটু বলতে চাই আজকের এই অনুষ্ঠানে, প্রতীকবাবু যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি 2014 সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন 40তম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপে। 2011 সালেও তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন 4র্থ রাজ্য জুনিয়র চ্যাম্পিয়নশিপে। 2013 সালে তিনি চ্যাম্পিয়ন হন, 2013 সালে তিনি চ্যাম্পিয়ন হন অন্য দুটো মিটে। 2014 সালে তিনি চ্যাম্পিয়ন হন KVS শিলচর রিজিয়ন স্পোর্টস মিটে, এবং 2015 সালে তিনি চ্যাম্পিয়ন হন KVS শিলচর রিজিয়ন স্পোর্টস মিটে। অর্থাৎ আপনারা খুব সহজেই অনুমান করতে পারছেন, একের পর এক তিনি চ্যাম্পিয়ন হয়েছেন বিভিন্ন দাবা প্রতিযোগিতায়। ঠিক একইভাবে আমরা যদি আজকের এই আয়োজনে অভিজ্ঞানকে আপনাদের সঙ্গে একটু আলাপ করাই, অভিজ্ঞান 2019 সালে ত্রিপুরা স্টেট আন্ডার 11 চ্যাম্পিয়ন হয়েছে, ত্রিপুরা স্টেট আন্ডার 13 চ্যাম্পিয়ন হয়েছে, তৃতীয় হয়েছে ত্রিপুরা স্টেট সাব জুনিয়রে, এবং দ্বিতীয় হয়েছে ত্রিপুরা স্টেট জুনিয়রে। 2022 সালে সে চ্যাম্পিয়ন হয় 48তম রাজ্য দাবা সিনিয়র প্রতিযোগিতায়, চ্যাম্পিয়ন হয় ত্রিপুরা স্টেট সাব জুনিয়র আন্ডার 17 প্রতিযোগিতায়।
বাংলাদেশের এলিগেন্ট চ্যান্স টুর্নামেন্টে সে চ্যাম্পিয়ন হয়, সপ্তম হয় নর্থ ইস্ট টুর্নামেন্টে ওই একই বছরে, এবং 2022 সালে চ্যাম্পিয়ন হয় ত্রিপুরা স্কুল স্পোর্ট বোর্ড চেস টুর্নামেন্টশিপ আন্ডার 14 বয়েজ ক্যাটাগরিতে। অন্যদিকে 2023 সালে সে প্রথম রানার আপ হয় 49তম ত্রিপুরা রাজ্য সিনিয়র চ্যাম্পিয়নশিপে। চ্যাম্পিয়ন হয় ত্রিপুরা স্টেট সাব জুনিয়র অ্যান্ড সেকেন্ড ইন আন্ডার 17-এ। চ্যাম্পিয়ন হয় ত্রিপুরা স্কুল স্পোর্ট বোর্ড অ্যান্ড ওয়েস্ট ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্ট বোর্ড প্রতিযোগিতায়। টিম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশে দ্বিতীয় ডিভিশন চেস লিগ, সেখানে গোল্ড মেডেল পায়। এই যে দুর্দান্ত আপনাদের কৃতিত্ব, দুজনকেই বলছি, অভিজ্ঞান তোমার শুরুটা কিভাবে, মানে হাউ ডিড ইউ ফল ইন লাভ উইথ চেস, কিভাবে শুরু হয়? শুরুতে আমি অ্যাকচুয়ালি বাবাকে চেস খেলতে দেখেছিলাম ল্যাপটপে, তারপর আমি আস্তে আস্তে দেখতে দেখতে শিখলাম। ওইখান থেকে আমি আস্তে আস্তে খেললাম ল্যাপটপে চেস, তারপর আস্তে আস্তে আমার খেলাটা ভালো লাগলো। দেন 2017-এর দিকে তারপর মা বাবা ডিসাইড করলো যে কি আমাকে একটু চেসে শেখানো যাক। তো তখন আমি বিশ্বজিৎ স্যার কাছে শিখছিলাম। ওইখান থেকে আস্তে আস্তে আমার জার্নি শুরু। তুমি তো এখন ক্লাস 10-এ পড়ো উমাকান্ত স্কুলে। তো এত কম বয়সে এত এত পুরস্কার, এত এত চ্যাম্পিয়নশিপ এবং রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় তুমি চ্যাম্পিয়ন হচ্ছ, এই বিষয়টা তোমাকে কিভাবে আনন্দ দেয়, মানে কি মনে হয়? আনন্দ দেয়, মানে আমার চেস খেলতে ভালো লাগে, মানে খেলতে খেলতে তারপর আনন্দ এসে যায়, প্রাউড হয়। বাট হ্যাঁ, আরও ইচ্ছা হয় আরও অনেক পাওয়ার। আমার ফিউচার টার্গেট মানে ফার্স্ট আইএম হওয়ার ত্রিপুরার। তো ওইটার দিকে আস্তে আস্তে মানে ইন্টারেস্ট পেয়ে আস্তে আস্তে একটার পর একটা চ্যাম্পিয়নশিপ জিততে জিততে আগের দিকে যাওয়ার গোল সেট করতে পারি। প্রদীপবাবু, আপনি কিভাবে দাবার প্রেমে পড়েন? স্যার অ্যাকচুয়ালি সঠিক বলবো, আমার দাদু, আমার মার বাবা, উনি খুব বড় দাবা প্রেমিক ছিলেন। তো ওনার থেকে আমার মা, আমার উনি লেট সুচিন্দ্র দেবনাথ, এবং আমার মা অনিমা, মিসেস অনিমা দেবনাথ। তো মা দাদুর থেকে শিখেছেন। তো ওই হিসাবে একবার হরলিক্সের সঙ্গে আমাদের ছোট দাবার বোর্ড একটা টাইমে আসতো, আজকের থেকে অনেকটা বছর আগের কথা বলছি। তো আজকের থেকে হ্যাঁ মোটামুটি 20 বছর হবে। তখন এই বোর্ডটা একবার হাতে এসেছিল। তো মা বললো যে খেলবি, তো আমার মনে হলো যে নিশ্চয়ই খেলা উচিত। তো ওই যে একটা ইন্টারেস্ট ডেভেলপ হলো, তারপরে এটাকে আর ছাড়া গেল না, এবং এর মধ্যে দিয়ে অনেক কিছু। এবং আমি খুবই লাকি এবং ফর্চুনেট বলবো যে না, আমি এতটুক একটা 64 স্কোয়ার্সের মধ্যে আমার একটা বিশ্ব, আমার একটা দুনিয়া দেখতে পাই। এবং যারা এবং আপনি এত এত অ্যাচিভমেন্টস, মানে এত এত পুরস্কার, এত এত লরেলস, মেডেলস ইত্যাদি আপনি পেয়েছেন, পরিবার কিভাবে সাপোর্ট করেছে আপনাকে? মানে এই যে দাবা খেলার জন্যও তো স্যাক্রিফাইস করতে হয়, সময় দিতে হয়, মেধা নিয়ে মেতে থাকতে হয়, বিভিন্ন আয়োজনে না গিয়ে হয়তোবা সেদিন আপনার খেলা পড়লো, আপনাকে খেলতে যেতে হয়। এই যে জায়গাগুলো, সেখানে পরিবারের সাপোর্ট কেমন ছিল? অবভিয়াসলি আমার মা, আমার বাবা এবং আমার বোন আমার পরিবারের সব থেকে, লাইক আমরা 4 জন, কাইন্ড অফ নিউক্লিয়ার ফ্যামিলি। তো সবাই, আমার বোন ওর মতো যেরকম করা যায়, আমার বাবা মা তো নিশ্চয়ই, আমার বাবাও প্রচুর স্যাক্রিফাইস করেছেন। আমার মার কথা আমি যদি বলা শুরু করি তাহলে এটা শেষ হয়তো হবে না। তো ওদের কারণেই যতটুকু আমাদের আর্থিক অনেক অনটন ছিল, এবং তার থেকেও বিভিন্নভাবে মা আমার বাবা অনেক ম্যানেজ করেছেন যাতে আমি খেলতে পারি। এবং সেই সুবাদে আমি বিভিন্ন জায়গাতে যাই, এবং আমি খেলা শুরু করার জাস্ট 1.5 বছরের মধ্যেই রেটিং, তখনকার সময় আজকের থেকে 15-16 বছর আগে রেটিং পাওয়াটা এত ইজি ছিল না, মোটামুটি 13-14 বছর আগে। তারপরেও আমরা এখানে আমি নর্থ ইস্ট হয়েছিল তখন খেলেছিলাম, এবং শিলংয়ে গিয়ে সেকেন্ড টুর্নামেন্ট খেলে রেটিং পেয়ে গিয়েছিলাম। একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। তো সেগুলোতে পুরোপুরি আমার প্যারেন্টস, আমার বোন, তারা 3 জনের পুরো সাপোর্ট, এবং আমার লেট দাদু কথা বললাম, এবং আমার দিদা, এবং আরও আছেন যারা আত্মীয় স্বজন, সবাই সবসময় সাপোর্ট করে গেছেন, এবং সেই কারণেই যতটুকু আসতে পারলাম। অভিজ্ঞান, কেমন স্যাক্রিফাইস করতে হয় পড়াশোনা, খেলাধুলা, মানে সেই অর্থে তুমি কি ক্রিকেট খেলো বা ফুটবল খেলো বা অন্যান্য খেলাতে তোমার পার্টিসিপেশন থাকে, নাকি শুধু দাবা নিয়েই থাকো তুমি? পার্টিসিপেশন শুধু দাবাতেই থাকে। ক্রিকেট দেখতে আমার অনেক ভালো লাগে। তো যখনই যে কোনো ক্রিকেট খেলা হয়, আমি ইন্ডিয়া যখন খেলে আমি সব সময় ট্রাই করি একটু দেখার। খেলতে ইচ্ছা হয়, বাট হ্যাঁ খেলি ক্রিকেট খালি স্কুলে, এছাড়া আর অন্য কোনো স্পোর্টসে সেরকম খেলা হয় না।
চেস আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন দর্শকরা, আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা যে প্রধান কারণটি নিয়ে আজকের এই আয়োজনে এসেছি, আমাদের সঙ্গে শ্রী প্রতীক তিনি রয়েছেন এবং অভিজ্ঞান রয়েছেন। তারা দুজনেই আজ আমাদেরকে খেলে দেখাবেন যে দাবা বোর্ডে কেমন করে খেলা হয়, এই গুটিগুলো কেমন করে নড়াচড়া করে, তাদের ভূমিকা কি থাকে এবং কিভাবে জয়লাভ করেন এক একজন খেলোয়াড়। আমরা হয়তোবা চট করে একদিনের ছোট্ট একটা 20, 25, 30 মিনিটের আয়োজনে তো আর পুরোটা দাবা খেলা কিভাবে খেলতে হয় দেখানো যাবে না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি আজকের এই আয়োজনে আপনারা যারা দাবা ভালোবাসেন, দাবা নিয়ে থাকেন, দাবা নিয়ে কথা বলেন, দাবা নিয়ে চর্চা করেন এবং যারা আগামী দিনে হয়তোবা দাবা খেলতে চান, ছোট ছোট ছেলে মেয়েরা বাড়িতে বাড়িতে হয়তোবা এখন দেখছেন পত্রপত্রিকায় নানা জনের ছবি, ইতিমধ্যেই আমাদের রাজ্যের 2-3 জন 4 জন খেলোয়াড়ের নাম আমরা জানি যারা বহির রাজ্যে এবং বহির দেশে গিয়েও হয়তোবা সুনাম কুড়িয়েছেন রাজ্যের হয়ে। তারা কিভাবে এই খেলাটি খেলেন, ক্রিকেট নিয়ে আমাদের একটি সম্যক ধারণা সকলেরই আছে, ফুটবল কিভাবে খেলতে হয় আমরা মোটামুটি জানি, কিন্তু একটু যখন কঠিন কঠিন নামগুলো চলে আসে, যেমন বিলিয়ার্ড, যেমন গলফ, যেমন চেস, তখন আমরা চট করে এক ধাপ পিছিয়ে যাই কিভাবে খেলতে হবে, অথচ খুব কম খরচে ঘরে বসে নিজের মতো করে যে কোনো ওয়েদারে যখন তখন এই খেলাগুলো খেলা যায়। কিভাবে খেলতে হবে, এর কৌশল কি কি আছে, সেই সব নিয়েই আমাদের আজকের আয়োজন। আমি অনুরোধ করব প্রতীকবাবু আপনাকে এবং সঙ্গে অভিজ্ঞান, আপনারা গুরু শিষ্য মিলে আমাদেরকে বোঝাবেন কিভাবে খেলতে হয় এবং একটা ডামি খেলা আমরা দেখতে চাই আপনাদের দুজনের কাছ থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আমরা শুরু করতে পারি তাহলে। ঠিক, তো আমরা অ্যাকচুয়ালি দুটো গেম সিলেক্ট করেছি। প্রথমটা যেটা এটা আমরা নিয়ে চলছি, তো দিস গেম ইজ ফ্রম 1858, তো আজকের থেকে অনেক বছর আগে, এবং হোয়াইট ছিলেন পল মরফি, সেই সময়ের বলতে পারি হয়তো পৃথিবীর হয়তো বেস্ট প্লেয়ার, ওনাকে বললে ভুল হবে না। অ্যান্ড ওনার সঙ্গে দুজন প্লেয়ার ব্ল্যাক নিয়ে খেলছিলেন, ডিউক কার্ল অ্যান্ড কাউন্ট ইজওয়ার্ড, এবং এই খেলাটাকে বলা হচ্ছে নাইট অ্যাট দ্য ওপেরা, বিকজ ওপেরাতে সামহাও এই খেলাটা অ্যারেঞ্জ হয় এবং দর্শক দ্বিধা সবাই ছিল এবং সবাই দেখেছে যে কীরকম একটা খেলা, এবং এটা এত ক্লাসিক্যাল একটা গেম যেটা নিয়ে আমরা আজকেও ডিসকাশন করব। তো তার আগে আমরা একটু বেসিক মুভমেন্টস অফ দ্য পিসেস নিয়ে একটু কথা বলি। অভিজ্ঞান, তুমি তাহলে শুরু করো। তো ফার্স্ট আমরা পন নিয়ে বলি, কারণ এটা সবার সামনে আছে। আমরা বেসিক্যালি জেনারেলি খেলা স্টার্ট করার সময় আমরা পন মুভ দিয়েই ম্যাক্সিমাম হয়। তো পন অ্যাট ফার্স্ট আমরা 2 স্কোয়ার্স যেতে পারি, লাইক কীভাবে 2 স্কোয়ার্স ফর দ্য ফার্স্ট মুভ অনলি, অ্যান্ড আফটার দ্যাট এটা 1 স্কোয়ার করে আমরা আগে যেতে পারি। তো এইভাবেই একটা নর্মাল পন মুভ করে। আমরা চাইলে ফার্স্ট মুভে 1 ঘর দিয়েও করতে পারি, কিন্তু তারপর আমরা 2 ঘর চাল দিতে পারবো না। পনের ফার্স্ট মুভে আমরা শুধু 2 ঘর চাল দিতে পারবো, আর যদি আমরা তারপর 2 ঘর চাল দিয়ে দিই তারপর আমরা দিতে পারবো না। আর তারপর হ্যাঁ, দ্যাট মিনস পন, যে কোনো একটি পন যদি আমরা ধরি এবং খেলার যে কোনো মুহূর্তে একটা পন যদি তার প্রথম চালটা চালে, দ্যাট ইজ ধরুন আজকে একটা খেলা দেখছি, জাস্ট ইম্যাজিন করতে পারি যে সেই খেলাটা 15 বা 20 নম্বর মুভে আছে বা আরও পরে আছে, বাট এই যে আমি যে পনটাতে আমি এখন হাত রাখলাম, যেটা আমাদের A2 পন, এটা এখনও এখানেই আছে A পন। তো এটা যদি সেই মুহূর্তে একদম প্রথম চাল হয়, এটা 2 ঘর আসতে পারে, বা ইচ্ছে করলে সে 1 ঘর আসতে পারে, এবং যখন সে বের হয়ে গেছে তার প্রথম মুভ দেওয়ার পরে, তখন থেকে সেই পনটা 1 ঘরই যাবে। এবং যারা জানেন তো জানেন, আমি তারপরে বলে দিই, পনস এগোয় তো সামনের দিকে, বাট যখন আসে ক্যাপচার করা বা অন্য অপোনেন্টের, দ্যাট ইজ আমরা যদি হোয়াইট হই তো ব্ল্যাকের গুটিকে যেটা আমরা বলি খাওয়া বা ক্যাপচার করা চেসের ল্যাঙ্গুয়েজে, তখন সেই জিনিসটা আমরা কর্নার করে থাকি, লাইক দিস। তো আমরা কর্নার টেক্স করতে পারি এবং পন দিয়ে জাস্ট সামনের দিকে দুটো কর্নারে পনটা টেক্স করতে পারে। তো যারা আমরা চেস বুঝি তাদের জন্য তো সমস্যা হবেই না, বাকি আশা করি একটু হলো আইডিয়া পেয়েছেন যারা একদমই নিউ। তো নেক্সট নাইট নিয়ে কথা বলতে পারি। নাইট আমরা হয়তো যারা নর্মালি খেলে থাকে, আমরা শুনেছি যে কি এটা 2.5 ঘর যেতে পারে। তো অ্যাকচুয়ালি এটা কী হয়, ফার্স্ট 2 ঘর এটা এমনি স্ট্রেট যায়, দেন লেফট অথবা রাইট, ওটাকে আমরা 2.5 ঘর বলে জেনে থাকি। তো এইভাবেই নাইট সবসময় মুভ করতে পারে এবং এটা ক্যাপচারও সেইভাবেই করতে পারে। তো নাইট হয়তো এখানে এই যে আমরা বলছি ক্যাপচার মানে খাওয়া, আমরা দাবার ভাষায় তো তাই বলবো, রাইট, একদম। অ্যান্ড নাইটসের সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে নাইটস ক্যান জাম্প। একমাত্র একটাই পিস আছে পুরো চেস বোর্ডে, বাকি আমরা রুক, বিশপ, কুইন, কিং, পন
নো ওয়ান ক্যান জাম্প, বাট অনলি নাইট ক্যান জাম্প। নাইট জাম্প করতে পারে ওভার এনি পিস, সেটা নিজের পিস হোক বা অপোনেন্টের পিস হোক। তো এটা নাইট, এই জন্যই আমরা বলি নাইট সব থেকে ট্রিকি পিস এবং খুব বিউটিফুলভাবে নাইট কাজ করতে পারে। এবং দেন আমরা যদি রুক, বিশপ, কুইন, আমরা রুক দিয়ে যদি বলি, রুক সব থেকে সিম্পল পিস কেন বলি, বিকজ রুক একটা প্লাস সাইনের মতো মুভ করতে পারে এবং জাম্প করতে পারে না। দ্যাট ইজ ব্যাকওয়ার্ড, আমি যদি আমার অ্যাঙ্গেল থেকে বুঝাই, লেফট টু দ্য লেফট, ফরওয়ার্ড, মানে ও যেদিকেই যাবে সোজা যাবে, আঁকা বাঁকা কোথাও যেতে পারবে না, ঠিক আছে। এবং এটা জাম্প করতে পারে না, সিম্পল। অ্যান্ড আরেকটা জিনিস তো গিভেন, আমি যদি এখানে আবার ব্যাক করে আসি, রুক বা যে কোনো পিস নিজের ফ্রেন্ডকে অবভিয়াসলি ওর সেম কালার পিসকে কখনো তো টেক্স করা সম্ভব না। এবার আমরা চাইলেও আমরা টেক্স করতে বা ক্যাপচার করতে পারবো না, এটা পসিবল না। বাট যদি এরকম একটা পজিশন ধরুন আমি দেখাচ্ছি, তো এখানে অপোনেন্টের দ্যাট ইজ আদার কালারের পন রয়েছে, আমরা টেক্স করতে পারবো। এভাবেই বেসিকটা আমরা একটু বুঝে নিতে পারি। বিশপটা যদি একটু অভিজ্ঞতা তুমি বলো। বিশপ নর্মালি ডায়াগোনালি মুভ করে, যেটা আমরা বলে থাকি কোনাকুনি। এটা যদি যে কালারের পিছে, যেমন আপাতত এটা ডার্ক স্কোয়ারে বসে আছে, তো এটা ডার্ক স্কোয়ারের ডায়াগোনালি যেতে পারে লাইক দিস। এটা পিছনে গেলে এইভাবে যাবে, ফরওয়ার্ড আসলে এইভাবে এসে যেতে পারে, তারপর এই দিকে হলে এইভাবে, আর মানে আরও যদি ফরওয়ার্ড যেতে চায় রাইট সাইডে তাহলে এইভাবে যেতে পারবে। তো আর এটার ক্যাপচারও সেম রুকের মতনই, যেখানে ডায়াগোনালি যে পিসটাকে ওরা খেতে পারে ওইটা ডায়াগোনালি, ধরো যেমন এই পনটা আছে তো সিম্পলি এইভাবে টেক্স করতে পারে। আর আরেকটা জিনিস আছে, যেমন একটা ডার্ক স্কোয়ার বিশপ জীবনও লাইট স্কোয়ার বিশপে, লাইট স্কোয়ার ঘরে বসতে পারে না, যেটা রুক পারে, বাট বিশপের জন্য এটা পসিবল না, কারণ এটা ডায়াগোনালি গেলে যেমন এখান থেকে অন্য একটা ডায়াগোনালি যায়, সেটা ডার্ক স্কোয়ারই থাকে। তো ডার্ক স্কোয়ার থেকে ডার্ক স্কোয়ার মুভ করতে পারে, তো একটা ডার্ক স্কোয়ার বিশপ কোনোদিনও লাইট স্কোয়ারে আসতে পারে না। আমি যদি আরো ভেঙে বলি তাহলে কালো হাতি কালো ঘরেই থাকবে, আর সাদা হাতি সাদা ঘরেই যাতায়াত করবে। আমরা কেন ডার্ক বা লাইট বলি, এটা আপনাকে একটু জাস্ট বা অডিয়েন্স থেকে বলে দিলাম। অ্যাকচুয়ালি আমরা হোয়াইট বলতে জাস্ট বলতে চাই হোয়াইট পিসেস মিন্স হোয়াইট পিসেস, অ্যান্ড ব্ল্যাক যখন বলছি তো ব্ল্যাক পিসেস। আমরা লাইট অ্যান্ড ডার্কটা ইউজ করি অনলি টু জাস্ট মেক পিপল আন্ডারস্ট্যান্ড দ্য কালার অফ দ্য স্কোয়ার। লাইট হচ্ছে লাইট স্কোয়ার এন্ড ডার্ক হচ্ছে ডার্ক স্কোয়ার, এন্ড হোয়াইট বললে পিসেস। সাধারণত মানে আমি যদি খুব আবার লেমেনের জায়গা থেকে জিজ্ঞাসা করি, সাধারণত একটা দাবা বোর্ড কতক্ষণে শেষ হয় বা শেষ হতে পারে? আচ্ছা, মানে মোটামুটি ভাবে আমি যদি এভারেজ স্ট্যান্ডার্ড ধরি দুজন খেলোয়াড়ের। আচ্ছা, এটা উত্তরটা আমি ক্রিকেটের ভাষায় যদি বুঝাই তাহলে ভালো হবে। যেমন ক্রিকেটে আমরা যদি বলি একটা ক্রিকেট ম্যাচ কতক্ষণে শেষ হয়, তো এটার উত্তরটা কিন্তু সবাই জানে। এটা একটা ওয়ার্ডে হবে না বা লাইনে হবে না, ডিপেন্ডস অন দ্য ফরম্যাট। তো যদি আমরা ধরি তাহলে এখানে টেস্ট ক্রিকেট এসে পড়ছে, আবার এদিকে টি20 আসছে, আবার আমরা জানি গলি ক্রিকেট 10 ওভার্সে যেরকম ব্যাপার হয়ে থাকে। তো সেইভাবেই টেস্ট ম্যাচ আপনারা যদি বলেন একটা টাইম এরকমও ছিল দিনের পর দিন একটা খেলা চলতো, এখনো সেভাবে খেলা যেতে পারে যদি আমরা চাই। আচ্ছা, আমরা লিখে রাখলাম, তারপর এটা আবার নেক্সট বার কন্টিনিউ করলাম। আচ্ছা, এরকমও গেম আমি শুনেছি যেটা মাসের পর মাস চলেছে, বছরের কয়েকটা বছর গিয়ে একটা গেম শেষ হয়েছে, একটা মুভ দেওয়ার পরে কয়েক মাস পরে আবার নেক্সট মুভ দেওয়া হয়েছে। আচ্ছা, এরকমও গেম ছিল। সেটা তো মানে অনেকটা আমি যদি বলি ইন্টেনশনাল, যে আমরা দেরি করে খেলবো, কিন্তু আমি বলছি যে আমরা খেলতে বসলাম, দুজন একই মেধার মোটামুটি কাছাকাছি মানুষ, তারা একসঙ্গে দাবা খেলতে বসলেন, কতগুলো মুভে বা কতগুলো চালে বা কতক্ষণ সময়ের মধ্যে মোটামুটি? তাহলে এখন যেটা হয় পুরো পৃথিবীতে 4টা ফরম্যাট টোটাল চলে আর কি। আচ্ছা, সবথেকে যেটা মেইন এটাকে বলে ক্লাসিক্যাল ফরম্যাট। তো যেটা আপনার ধরুন আমরা যদি চেস ক্লকটা একটু দিয়ে বসি বা বুঝি, তো 1.5 ঘন্টা টাইম বোথ সাইডকে দেওয়া হচ্ছে। তার মধ্যে আবার কিছু ইনক্রিমেন্ট থাকে, দ্যাট মিনস প্রত্যেকটা মুভ দেওয়ার পরে যখন ঘড়িটা আমরা প্রেস করবো, আমার টাইমটা তো আর স্টপ হচ্ছে আর কমছে না, বাট তার সঙ্গে আমি একটা এক্সট্রা কিছু টাইম পাবো। এখানে আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বললেন, আমার এটা দীর্ঘদিনের একটা মানে কৌতূহল। এই যে আমরা দেখি যে বিশ্ববিখ্যাত দাবা খেলাগুলো হয়, সেখানে দুপাশে দুটো ঘড়ি থাকে এবং চট করে এরকম ভাবে একটা মানে দাবানো হয়। এই যে মানে কনস্ট্যান্ট দুজন চাল দিচ্ছে দাবাচ্ছে, চাল দিচ্ছে তারপর ওইটাকে প্রেস করছে, এটা কিসের ইঙ্গিত? মানে কি বলতে হয় এটা দিয়ে, কেন এটা দেয়া হয়? আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা করা হয়েছে যাতে এটাকে একটু ইন্টারেস্টিং করা যায়, বিকজ আমাদের ব্রেনের ক্যাপাসিটি তো টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি চেসে। তো আমরা কতটুকু ফাস্ট এবং আরো কতটুকু অ্যাকুরেট করতে পারি, এটা পুরোটা ওই একটা ক্লকের মাধ্যমে জিনিসটারও কোল্যাব হয়ে যায় বলতে পারি ইন ওয়ে, বিকজ আমাদের কাছে ফিক্সড টাইম দেওয়া থাকবে এবং ওই তার মধ্যেই আমার ক্যালকুলেট করতে লাগবে। বাট ডাজেন্ট মিন যে প্রত্যেকটা চালের জন্য ফিক্সড টাইম, এরকম না, ওভারঅল একটা টাইম দেওয়া আছে, এর মধ্যে আমার পুরো খেলাটা করতে লাগবে। এবং ওই জায়গাতে ইনক্রিমেন্ট থাকলে এটা আমি যখন প্রেস করছি টাইমটা একটু বাড়ছে। ফাইন, প্রত্যেকটা আমরা একটা খেলা দেখি। একদম।
তো শুরু করি তাহলে। তো পল মর্ফি ছিলেন হোয়াইট, ব্ল্যাক ছিলেন ডিউক এবং কাউন্ট একসঙ্গে খেলছিলেন ওপেনারতে প্যারিস 1858। অ্যান্ড আমরা কুইনটা কভার করিনি। আচ্ছা বিজ্ঞান তা বলছেন, তো কুইনটা একটু বলে দিই। কুইন বোঝা খুব সহজ, কেন আমরা রুক অ্যান্ড বিশপ যদি বুঝে যাই, কুইন হচ্ছে ওদেরকে প্লাস করে দিলে কুইন হয়ে যায়, বিকজ কুইন প্লাসও করতে পারে ক্রসও করতে পারে। দ্যাট মিনস কুইন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, যে কোনো দিকে রাইট, হ্যাঁ, অ্যান্ড তার পাশাপাশি ডায়াগোনাল ধরে ধরে সে মুভ করতে পারে। এবং দ্যাটস ওয়াই কুইন হয়ে যায় সব থেকে পাওয়ারফুল পিস চেসের মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট পিস না, সব থেকে ইম্পর্টেন্ট পিস কিং, কারণ কিং আমরা জানি কিস্তি মাত যেটাকে বলি, চেকমেট। তো কিং সব থেকে ইম্পর্টেন্ট, বাট মোস্ট পাওয়ারফুল হচ্ছে কিং। তো খেলাটা আমরা শুরু করি, এবং এখানে আমি একটু বলে শুরু করতে চাইছি। অ্যাকচুয়ালি আমরা দেখেছি অনেকেই একটা ভুল ধারণা নিয়ে হয়তো আমরা থাকতে পারি, যে প্রথম চালটা হোয়াইট যদি দেয়, হোয়াইট দুটো মুভ দেবে। আমরা এটা কোনো সময় ভাবি যে অনেকে এরকমভাবে দেখলাম যে নাইটটা বের করলো, পাশাপাশি একটা পন পুশ করে দিল, দুটো মুভ। অ্যাকচুয়ালি এটা একটা ভুল কনসেপ্ট। আমাদের ফার্স্ট মুভে দেখুন হোয়াইট অলরেডি ফার্স্ট মুভ দিচ্ছে, তো হোয়াইট অলরেডি একটা অ্যাডভান্টেজে কিন্তু সবসময়ই থাকবে। তো এই জায়গাতে দুটো মুভ কখনোই হয় না, যেটা পন দুটো ঘর চলতে পারে। এটা থ্রু আউট দ্য গেম যে কোনো সময় যে কোনো একটা পার্টিকুলার পন বা সৈনিক দু ঘর চলতেই পারে। তো সেটা ওর অধিকার, আমাদের অধিকার, আমরা চলতে পারি। বাট প্রথম মুভটা একটাই মুভ হবে। তো খেলাটা যেরকমভাবে শুরু হয়েছে আমরা শুরু করি। তো প্রথম হোয়াইট চলেছে E4, মানে আমাদের রাজার সামনে যে সৈন্যটা সেটা দুঘর সামনে গেল। এবং এই যে চারটা ঘর আমরা দেখছি, এগুলোকে বলা হয় সেন্টার অফ দ্য বোর্ড। E4, E5, D4, D5, এটা আমাদের চেসের ল্যাঙ্গুয়েজ যদি বলি। তো সেন্টার অফ দ্য বোর্ডকে যদি আমরা ধরে খেলতে চেষ্টা করি, তখন আমাদের খেলার যে কোয়ালিটি আছে সেটা আরও ডেভেলপ হবে। যারা খেলেন মাঝে মধ্যে তাদের সঙ্গে আমি কথা বলছি অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ অভিজ্ঞান। তো নেক্সট ব্ল্যাক E5, E5 বলতে চাইলে ব্ল্যাকও এখানে মানে রেসপন্ড করলো যে কি সেন্টার ক্যাপচার করা। কারণ ওপেনিংয়ে একটা আমরা জেনে থাকি, বা যদি কেউ না জানে আমরা বলে দিই যে কি চেস একটা জেনারেল কনসেপ্ট আছে, আমরা সেন্টার ক্যাপচার করব। যেখানে হোয়াইটও রেসপন্ড করলো E4 দিয়ে, তো সেন্টারটাকে ক্যাপচার করার ট্রাই করলো। তো সেই রকমভাবেই ব্ল্যাকও রেসপন্ড করলো E5 দিয়ে, যেটা আমরা চেসের ল্যাঙ্গুয়েজে বলে থাকি। ওই E5 দিয়েও ট্রাই করলো D4, F4, এগুলো সব প্রায় সেন্টার স্কোয়ার। তো এইগুলোকেও ক্যাপচার করতে চেষ্টা করলো। যত বেশি একজন সেন্টার স্কোয়ার ক্যাপচার করতে পারবে, সে ততটা বোর্ডে ডমিনেট করতে পারবে। তো সেই হিসেবেই দুজন নর্মাল মুভ হলো সেন্টার ক্যাপচার করার। দেন হোয়াইট রিপ্লাই করেছে নাইট টু F3। তো নাইটটাকে আমরা এটাকে আমরা বলি ডেভেলপ করা। ডেভেলপ মিনস আমরা জানি যে হোম স্কোয়ারে প্রত্যেকটা পিস থাকে, তো এখান থেকে বের হওয়া এবং বের হয়ে নিজের পাওয়ারগুলোকে ইউটিলাইজ করা বলতে পারি, বিকজ চেস ইজ জাস্ট লাইক এ ব্যাটল। তো যে নিজের পাওয়ারটাকে বেশি ভালো ইউজ করবে সে তত ভালো খেলবে এবং উইনের প্রবাবিলিটি বাড়বে। তো নাইটটা ঘর থেকে বের হলো এবং এই অপোনেন্টের যে E5 এর পয়েন্টটা আছে সেটাকে নাইটটা অ্যাটাক করলো। তো বাস এতটুকু হলো। এবং নেক্সট মুভ দেন D6, এখানে হোয়াইট E5 পয়েন্টটাকে অ্যাটাক করেছে। তো ব্ল্যাক অটোমেটিকলি রেসপন্ড করলো D6 দিয়ে, ওর পয়েন্টটাকে বা সৈনিকটাকে ডিফেন্ড করতে চেষ্টা করলো। রাইট। তো এবং এই ওপেনিংটাকে আমরা ফিলিডোর ডিফেন্স বলে আমরা এটাকে চিনি। তো সেটা খুবই প্রচলিত ছিল এক সময়, খুব ভালো না এখন। আমি যদি বলি ব্ল্যাকের জন্য জেনারেলি নাইট C6 করে ব্ল্যাক রিপ্লাই করে, যদি আমরা বেস্ট মুভ বলি, বা নাইট F6 করে করতে পারে। বাট আমরা একটা খেলা দেখছি, তো আমরা সেভাবে চলবো। তো দেন হোয়াইট রিপ্লাই করেছে পন টু D4, দ্যাট ইজ আমাদের মন্ত্রীর সামনে আমরা সৈনিকটাকে দুঘর চাললাম। এবং দেখতে পাচ্ছি যে পনটা আবার দুঘর চললো। কেন? কারণ এই পনটা প্রথম মুভ সে চলছে, তো তার অধিকার আছে সে দুঘর যেতে পারে। দেন ব্ল্যাক রেসপন্ড করলো বিশপ টু G4। এখানে ব্ল্যাক আবার পিস ডেভেলপ করলো, এখানে বিশপটাকেও বের করলো, সঙ্গে এই নাইট বা ঘোড়া F3-তে বসে আছে ওটাকে অ্যাটাক করলো, যাতে ও আর ফিউচারে মানে মুভ করতে চাইলে ওর কুইনটা ডাইরেক্ট অ্যাটাকে পড়া যাবে। তো এটা একটা নর্মাল ইন গেম ট্রিক্স বা বলা যায়, যেটাকে আমরা পিন বলেছি। দুরকম পিন হয়ে থাকে, একটা অ্যাবসলিউট, একটা রিলেটিভ। এইগুলি আমরা এখন ডিসকাস নাই করলাম, বাট বেসিক অভিজ্ঞান যেটা বললো সেটা পুরোপুরি কারেক্ট, যে নাইটটা সরলে যাতে কুইনটা খাওয়া পড়ে, তো যেটা হোয়াইটের লস হওয়ার কথা। তো সেই জায়গাতে হোয়াইট রেসপন্স করে দিল, সে E5 এর পনটাকে D4 পন দিয়ে টিক্স করে দিল, ক্যাপচার করে দিল। এখানে ব্ল্যাক রেসপন্ড করলো D takes E5, বিশপ টেক F3। ফার্স্ট বিশপ টেক্স F3 আছে, ফার্স্ট বিশপ টেক্স F3।
ডিটেক্স এইভাবেও সে ব্ল্যাক করতে পারতো, বাট এখানে আমাদের তারপর কুইন টেক্স কুইন আসছে, তারপর এই পনটা নাইট দিয়ে আমরা টেক্স করতে পারতাম, তো উইচ ওয়াজ পসিবল, বাট বিশপ টেক্স হচ্ছে একটু হলেও বেটার যে জায়গাতে সে ব্ল্যাক যেটা খেললো। তো হোয়াইট এখানে কাইন্ড অফ ফোর্স যে সে বিশপটাকে টেক্স করবে, তো পন দিয়েও এখানে খাওয়া যেতে পারতো, বাট আমি একটু দেখিয়ে দিলাম যে এই যে স্ট্রাকচারটাকে ডাবল পন বলা হয়, যে দুটো পন সেম ফাইলে এসে বসেছে। বাই দ্য ওয়ে আমাদের যে বরাবর আমরা দেখতে পাচ্ছি সুজা যেটা ভার্টিক্যাল, এগুলোকে আমরা ফাইল বলি, এবং যেগুলো শোয়ানো বা ডান দিক বাদিক যে আমরা দেখতে পাচ্ছি ওদেরকে আমরা র্যাঙ্কস বলি। তো এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস নিশ্চয়ই হয়তো করবো। তো ডাবল পন জিনিসটা বেশ একটা ভালো, সবসময় খারাপ না, বাট বেশিরভাগ ক্ষেত্রে ভালো না। তো কুইন দিয়ে আমরা সিম্পলি বিশপটাকে টেক্স করলাম হোয়াইট। দেন ব্ল্যাক রেসপন্ড করলো এখন পনটাকে ডিটেক্স E5 দিয়ে। তো এখন আমি দর্শকদেরকে জাস্ট জিজ্ঞেস করতে চাইবো, 10-15 সেকেন্ডের জন্য আমরা টাইম দিলাম, কি আপনারা চাইবেন এখানে হোয়াইট দিয়ে করার জন্য? খুব কঠিন মুভ না, একদম সিম্পল। আমরা ওয়েট করি একটু 5-10 সেকেন্ড, আপনারা যারা দেখছেন একটু চেষ্টা করুন ভাবার এখানে আমরা কি করতে পারি। দর্শকরা ভাববেন, তার মাঝখানে প্রতীকবাবু আরেকটা প্রশ্ন যদি একটু জিজ্ঞাসা করি, এই যে আপনারা খেলেন, এই যে আপনারা একের পর এক চাল দেন, এবং আমরা দেখি যে দাবা খেলায় অনেক সময় মানে এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য যে বয়স কোনো বেরিয়ার না। আমরা জানি যে ক্রিকেটে হয়তো বা একই বয়সের খেলোয়াড়রা খেলতে যান মাঠে, মানে ক্লাস 3-র একটি ছেলে অথবা ইউনিভার্সিটির একটি পড়ুয়া কখনো ক্রিকেট খেলতে পারে না বা খেলে না। কিন্তু দাবা খেলায় মানে এরকমও দেখা যায় ক্লাস 7-এ পড়ে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে, তারা দুজন মিলে পাশাপাশি দাবাটা খেলছেন। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, মানে এই মজাটা কেন এবং কিভাবে? নিশ্চয়ই স্যার, আমি বলবো দাবা এরকম একটা খেলা, যদি আপনি যেটা বললেন, যদি আমরা উপর দিয়ে বোঝার চেষ্টা করি এবং অল্পেতে যদি হার মেনে যাই যে না এটা বুঝতে পারছি না, তাহলে আমরা অনেক বড় কিছু মিস করছি। যতটুকু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো তত আমরা ইন্টারেস্ট পাবো। এবং স্যার যেটা বললেন, আমি যদি রিপ্লাই করে রেসপন্স করি এটা, তো উত্তরটা এরকম হবে যে এটাই হচ্ছে চেসের বিউটি, যে এখানে আমাদের কোনো এজের, কোনো জেন্ডারের কোনো রকম এখানে বাউন্ডেশন নেই। এবং এরকম প্রচুর দেখা গেছে যে একটা খুব ক্ষুদে বাচ্চা একজন খুব বড় কিন্তু বয়স্ক একজন প্লেয়ার, যিনি এক সময় খুব বড় প্লেয়ার ছিলেন, ওনাকে হারিয়ে দিল, এবং দুজন ওদের উইনের জন্যই খেলছিলেন, বাট বাচ্চাটা বড় প্লেয়ারকে হারিয়ে দিল। তো এরকম প্রচুর বার হয়েছে। তো এটাই প্রুফ করা হয় যে অ্যাকচুয়ালি ব্রেইনের যে ক্যাপাসিটি, তো সেটা নিয়ে কোনো ডাউট হবে না, এবং কোনো বয়স নিয়ে হয়তো কথা অভিজ্ঞান। দাবা খেলতে গেলে সবচেয়ে কঠিন কোন বিষয়টা মনে হয়, মানে কোন জায়গাটাতে মনে হয় যে এই জায়গাটা সবচেয়ে কঠিন তোমার পার্সপেক্টিভে? আমার হিসাবে মানে যেটা আমরা মিডল গেম বলে থাকি চেসের ল্যাঙ্গুয়েজে, আচ্ছা, যেটা ফার্স্ট 10-15 মুভস পর যে পজিশনটা অ্যারাইজ হয় এটা আমরা মিডল গেম বলে থাকি, আর এটাই আমার হিসাবে সবচেয়ে ডিফিকাল্ট আর ইম্পর্টেন্ট। ব্যাক টু দ্য গেম। ইয়া শিওর, থ্যাংক ইউ। তো এখানে অ্যাকচুয়ালি ভেরি সিম্পল বাট লজিক্যাল মুভ। আমাদের কুইন বা আমাদের মন্ত্রী F7-এর যে পনটা রয়েছে, সৈন্যটা রয়েছে, সেখানে অ্যাটাক করছে, এবং এটা ক্রুশিয়াল পন কেন? বিকজ এটা একমাত্র সৈনিক যেটাকে রাজাই একমাত্র ডিফেন্ড করে বা ধরে রেখেছে বলতে পারি। তো এখানে সিম্পলি আমরা আমাদের যে বিশপ বা হাতি আছে তাকে ডেভেলপ করতে পারি টু C4, এবং দুজন মিলে এই F7 পনটাকে আমরা অ্যাটাক করার চেষ্টা করছি, যাতে আমরা এখানে চেক অ্যান্ড মেট করতে পারি। দেন এখানে ব্ল্যাকের থ্রেট আছে, এখন হোয়াইট থ্রেটেন করেছে F7-এ, তো ব্ল্যাক অবশ্যই চাইবে না যে কেউ হোয়াইট এটা করতে পারে। তো সেই হিসাবেই ব্ল্যাকের এখন এইম যে কি যে করে হোক এই থ্রেডটাকে আটকানো যায়। তো সেই হিসাবেই ব্ল্যাক রেসপন্ড করলো নাইটটাকে F6-এ দিয়ে। এই মুভটার পিছনে দুটো রিজন, একটা তো F7-কে প্রথমত থ্রেডটার থেকে আটকালো, কারণ কুইনটা এখন আর মারতে পারবে না, কারণ কুইন তো আর জাম্প করতে পারে না। তোর এখন ডাইরেক্ট অ্যাটাক F6-এ, যেটাও মেরেও লাভ হবে না, কারণ তারপর আমরা চাইলে কুইন দিয়ে এটাকে টেক্স করে ওর পিস ডাউন হয়ে যাবে, যেটা আমরা বলে থাকি, মানে ওর পাওয়ার কমে যাবে, যেটা আমরা নর্মাল ভাষায় বলে থাকি। তো এটাও করতে পারবো না। তার সাথে সাথে আমরা নাইটটাকে F6-এ বসে আমরা পিসও সঙ্গে সঙ্গে ডেভেলপ করলাম, যেটা আমাদের মোটো থাকে ওপেনিংয়ে, পিস ডেভেলপ করা। তো এটা আমাদের ফুলফিল হলো, প্লাস মেটটা আটকালাম। তো এটা একটা নর্মাল গুড মুভ বা ভালো মুভ বলা যায়। অ্যাকচুয়ালি এখানে আমরা যদি এখন তারপরের ব্যাপারটা বলি, অভিজ্ঞান ডিসকাস করলো ব্ল্যাকের মুভটা, তো এখানে হোয়াইট কি ট্রাই করবে? দেখুন খেলাটা ইন্টারেস্টিং হয়ে যায় কেন, হোয়াইটও চাইছে জিততে, ব্ল্যাকও চাইছে জিততে।
উদ্দেশ্য একটাই, যে অপোনেন্টের আমাদের যে রাজাকে কিস্তিমাত করা। রাজাকে সবাই আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে যাতে রাজাটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, বাট তার মধ্যেই কার কতটুকু বেশি বুদ্ধি, কার কতটুকু বেশি নলেজ, কে কতটুকু ঠান্ডা মাথায় খেলতে পারছে, সে আলটিমেটলি খেলাটা জিতে যাবে। তো রাজা ওখানে রয়েছে, রাজাকে আমরা অ্যাটাক করার প্ল্যানটা কন্টিনিউ করব। তো আমরা চাইবো তারপরেও F7 পনটাকে আবার অ্যাটাক করা, এই পনটাকে আমরা, এই শূন্যটাকে আমরা আবার অ্যাটাক করতে চেষ্টা করবো। তো আমরা ভাবতে পারি যে কুইন দিয়ে কীভাবে ওটাকে অ্যাটাক করতে পারি। একটা হতে পারে আমরা যদি জাস্ট এক দেখায় দেখি যে কুইনটাকে আমরা H5 নিয়ে গেলাম, গিয়ে আমরা পনটাকে শূন্যটাকে অ্যাটাক করলাম, বাট এই মুভটা এখন খুব খারাপ একটা চাল হয়ে দাঁড়াবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি নাইটটা যেটা ডেভেলপ হয়েছে সেটা সিম্পলি আমাদের কুইনটাকে ক্যাপচার করে ফেলতে পারে। তো যে কারণে আমরা এই মুভটাকে খুব ইজিলি অ্যাভয়েড করে দেবো। তো আমি একটু ভাবতে বলবো জাস্ট কিছুক্ষণের জন্য, কিভাবে আমি কুইনটাকে কোথায় নিয়ে যেতে পারি, মন্ত্রীটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি যেখান থেকে আমরা তারপরে আরেকটু অ্যাটাক বা প্রেশার করতে পারবো এফ পনটাকে। হালকা চোখের দেখায় পাওয়াটা কঠিন হতেও পারে, তো আমি বেশিক্ষণ আর ডিলে না করে আমি জাস্ট এগিয়ে যাচ্ছি। এখানে আমরা সিম্পলি কুইনটাকে আনতে পারি B3-তে, কুইন টু B3। তাহলে একটা ব্যাটারি তৈরি হলো। ব্যাটারিটাকে আমি হালকা একটু এক্সপ্লেন করে দিই। দেখুন, এই ওয়ার্ডসগুলো আমি বলবো কঠিন না ভাবে আমরা ভাবতে পারি যে কতটুকু ইন্টারেস্টিং, যে ভাবিনি কখনো যে এতটুকু একটা বোর্ডের মধ্যে এত সুন্দর সুন্দর ইউনিক ওয়ার্ডস থাকবে। তো ব্যাটারি হচ্ছে যখন দুটো পিস যারা সেম রকম কাজ করতে পারে, তারা একজন আরেকজনকে হেল্প করছে একটা ডায়াগোনাল বা একটা ফাইল বা একটা র্যাঙ্কে একসঙ্গে কাজ করার চেষ্টা করছে। এখন হাতি আর আমাদের মন্ত্রী একসঙ্গে এই পনটাকে আমরা অ্যাটাক করছি, তার পাশাপাশি এই যে পনটা, এই যে সৈন্যটা, সেখানে অ্যাটাক করছি। দুটো অ্যাটাক আমরা একসঙ্গে করব। তো এখানে অবভিয়াসলি ব্ল্যাকের মেইন এইম থাকবে যে কি দুটোটা পনকে সেভ করা, বাট অ্যাট প্রেজেন্ট এটা পসিবল না। তো এখানে ওর মেইন এইম থাকবে F7 পনকে বাঁচানোর, কারণ এটাকে যদি ও অ্যাটাক করতে পেরে যায়, মানে মারতে পেরে যায়, তাহলে তারপর কুইনটাও কিংকে অ্যাটাক করতে পারবে। আর আমাদের মেইন এইম থাকে চেসে যে কি আমরা যাতে কিংটাকে বাঁচিয়ে রাখতে পারি। তাই সেই কারণে এখানে নর্মালি ব্ল্যাক রেসপন্ড করলো কুইন E7। তো এইটা খেলেও F7 পনটাকে বাঁচালো। হ্যাঁ, যদিও B7 পনটা বাঁচাতে পারবে না, কারণ বললাম যে এটা অ্যাট প্রেজেন্ট দুটোটা একসঙ্গে বাঁচানো পসিবল না। তো এই জায়গাতে হোয়াইটের কাছে একটা অপশন এসে পড়লো যে হোয়াইট যদি উনি যদি চাইতেন, তো মরফি এখানে কুইন দিয়ে B7 পনটাকে ইজিলি ক্যাপচার করতে উনি পারতেন, বাট তারপরে উনি এটাকে করা ঠিক মনে করলেন না। তার কারণটা যদি আমরা বলি, চেসে বলা হয় যে যেই সাইড অ্যাটাক করছে বা উইন করার জন্য যাচ্ছে, তার উচিত যাতে সে পিস খাওয়া খাই, যেটা আপনাকে বলি এক্সচেঞ্জ করা, আমরা খাওয়া খাই বলি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, সেটা যদি আমরা একটু অ্যাভয়েড করি, যে অ্যাটাক করছে তার জন্য খাওয়া খাই না করাটাই ভালো। বিশেষ করে আমাদের মন্ত্রী, বিকজ সব থেকে পাওয়ারফুল পিস হচ্ছে আমাদের মন্ত্রী। তো মন্ত্রী যদি থাকে খেলাতে, তখন চেকমেট করার সুযোগটা বেড়ে যায়। তো এখন যদি আমরা এটাকে টেক্স করে ফেলতাম বা মরফি টেক্স করে ফেলতেন, তাহলে ব্ল্যাক সিম্পলি কুইনটা B4 নিয়ে আসতেন এবং সাপোর্ট আমাদের সেই হাতি মন্ত্রীকে দিচ্ছে, এবং এখানে হোয়াইট আর ব্ল্যাকের মন্ত্রীর মধ্যে খাওয়া খাই হতে লাগবে, কারণ এখানে চেকও পড়বে। তো সেটাতে আমাদের কুইনটা, আমাদের মন্ত্রীটা খাওয়া খাই হয়ে যেত। হ্যাঁ, আমরা একটা সৈন্য এক্সট্রা তো পেলাম, বাট তাতে আমাদের হয়তো একটু ডিফিকাল্ট হবে খেলাটাকে জিতে বের করা। তো সেই কারণে হোয়াইট চুজ করলো সিম্পলি নাইটটাকে ডেভেলপ করা C3-তে। নাইট ডেভেলপ হয়ে নাইট ও রোল প্লে করার জন্য অ্যাক্টিভ হয়ে গেল। দেন এখানে অবভিয়াসলি এখন ব্ল্যাকের B7 পনটায় অ্যাটাক আছে। হোয়াইট অ্যাটাক করছে এখন B7 পনটা, ওর মেইন থ্রেট, কারণ এখন নাইট C3 দেওয়ার পর আর কুইন B4 দিয়ে সেই থ্রেটটা আর নেই, আর কুইন B7 আসার পরও রুকটাও অ্যাটাক হয়ে যাবে। তো এটাও বাঁচাতে সমস্যা হবে। তো এখানে ব্ল্যাকের এইম হলো যে কি আমি কী করে B7 পনটাকে বাঁচাবো। তো ব্ল্যাক এখানে নর্মালি রেসপন্ড করলো C6 দিয়ে। ওর এই পনটা ওর কুইনের রাস্তায় আসছিল ডিফেন্ড করার, তো এটাকে এক ঘর আগে দিয়ে সরালো, যাতে এটা মানে ওকেও যাতে প্রবলেম না করে B7 পনটা ডিফেন্ড করতে। তো এখন আর কুইন টেক্স B7 করা পসিবল হবে না, কারণ এটা এখন কুইনদের ডিফেন্ড আছে।
তো একদম তাহলে আমাদের এই যে এমটা ছিল কুইন টেক্স পন, সেটা এখন আর হচ্ছে না। তো একটু আগে আমরা দেখলাম একটা টার্ম পিন, আমি আপনাদেরকে বললাম যখন আমাদের ব্ল্যাকের হাতিটা এই স্কোয়ারে এসেছিল এবং আমাদের ঘোড়াটা এখানে ছিল, তো আমাদের মন্ত্রী এখানে ছিল, তো নাইট আমাদের ঘোড়াটা সরতে পারছিল না বিকজ হাতি আমাদের মন্ত্রীকে মেরে দিতে পারতো। তো সেম ভাবে এখন হোয়াইটও কিছু একটা করতে পারে। যদি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হোয়াইট কিভাবে সেটা করতে পারে। খুবই সহজ, আশা করি আপনারা পেয়ে গেছেন। সেটা হচ্ছে দিস বিশপ, এই যে আমাদের হাতিটা, সেটাকে আমরা G5 নিয়ে যেতে পারি এবং তাতে আমরা এই ঘোড়াটাকে আমরা পিন করে ফেললাম যাতে ও সরতে না পারে, সরলে ওর মন্ত্রীটা খাওয়া পড়ছে। এখানে নর্মালি ব্ল্যাক অন্য কোনো পিস ডেভেলপ করে রেসপন্ড করতে পারত, বাট এখানে ব্ল্যাক একটা এরার করে দেয় আউট অফ প্রেশার বা এনিথিং, একটা এরার এখানে করে দেয়। এখানে ব্ল্যাক B5 দিয়ে রেসপন্ড করতে চায়। ব্ল্যাকের এইম ছিল যে কি ও বিশপটা F7 পনে অ্যাটাক করছে, তো ব্ল্যাক ভাবলো যে কি আমি যদি বিশপটাকে সরিয়ে না পনের উপর থেকে টার্গেট সরাতে পারবো, তারপর যাতে আমি আমার ফার্দার বিশপ প্রেজেন্ট এরকম বলা যে আমরা যখন একটা জিনিস ভাবি তো আমাদের উচিত যে আমরা আর একটু দেখে নেই যে সেটা কি আসলেই ঠিক হচ্ছে না, আমার চিন্তাধারার বাইরেও অন্য কোনো রকম চিন্তাধারা রয়েছে যেটা অ্যাকচুয়ালি আমার এগেনস্টে যেতে পারে। তো সেরকমভাবে ভাবাটা উচিত ছিল এখানে ব্ল্যাকের। তো বিজ্ঞান যেটা বললো একদম সঠিক, যে ব্ল্যাক অন্যরকম কিছু আইডিয়া বের করতে পারতো, এই বিষয়টাকে এখান থেকে সরানোর চেষ্টা করতে পারতো সেই এইচ পয়েন্টটা পুশ করে। অ্যান্ড ডেভেলপমেন্টে সে এখন অলরেডি পিছিয়ে রয়েছে, তার ঘোড়া তার হাতি এখনও ঘরে বসে রয়েছে, তারা এখনও বের হয়নি। তো যে জায়গাতে কিন্তু হোয়াইট পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে। তো এখানে আমি একটু বলবো আমাদের দর্শককে একটু আপনারা ভেবে দেখার চেষ্টা করুন এখানে হোয়াইট কি করতে পারে যাতে সে কিস্তিমাতের দিকে এগোতে পারে, এরকম কি হতে পারে। দেখুন এই জায়গাতে আমাদের অপোনেন্টের যে রাজা সে রয়েছে লাইট স্কোয়ারে। তো আমরা চাইবো যাতে লাইট স্কোয়ারগুলোকে আমরা আরও ভালো করে ধরতে পারি। তো আমরা আমাদের হাতিটাকে তো বাঁচিয়ে রাখবো, বাট এখন যে ঘোড়াটা আমরা ডেভেলপ করেছিলাম সেটাকে কাজে লাগানোর সময় এসে পড়েছে। তো এই জায়গাতে মরফি একটা খুব ব্রিলিয়ান্ট মুভ উনি খেললেন, উনি নাইট টেক্স B5, নাইট দিয়ে এই পয়েন্টটাকে উনি টেক্স করলেন এবং তার উদ্দেশ্যটা আমরা এখন একটু পরে বুঝতে পারবো। তো অবভিয়াসলি এখানে ব্ল্যাকের কাছে আর কোনো অপশান নেই, নাইটটা পন খেয়ে নিয়েছে যেটা আমরা নর্মালি বলে থাকি চেসের ভাষায়। তো এখানে ক্যাপচার করেছে, তাই ওরা কিছু অপশন নেই, তো তাই ও রেসপন্ড করলো এটাকে, মানে নাইটটাকে খেয়ে ক্যাপচার করে। তো এখানে অবভিয়াসলি ব্ল্যাক একটা নাইট পেয়ে গেছে, মানে যেটা আমরা বলে থাকি পাওয়ার, ব্ল্যাক একটা পাওয়ারে আপ হয়েছে, বাট ব্ল্যাক যেটা ভেবেছিল যে কেউ এটা বেটার হবে, বাট সেটা সেরকমভাবে যায়নি, দেখতে হবে এখন একদম। কারণ যত পিসে যাই পাওয়ার থাকুক সব থেকে ইম্পর্টেন্ট কে রাজা, রাজাকে কিস্তিমাত করা মানে খেলা শেষ। তো এখানে হোয়াইট সিম্পলি রেসপন্স করলো বিশপ টেক্স B5। তো আমরা আমাদের হাতি দিয়ে শনিটাকে মারলাম, তার পাশাপাশি আমরা একটা চেক বা আমরা যাকে বলি কিস্তি সেটা আমরা এখানে দিলাম। এখানে ব্ল্যাকের তো এখন চেক যেটা পড়েছে, এখন স্যার বললেন চেক আমাদের বাঁচাতে লাগবে। এখানে বাঁচানোর দুটো রাস্তা আছে বলা যায়, একটা হলো নাইট দিয়ে এইভাবে নাইট BD7 খেলে বাঁচানো, আর একটা হয়েছে
কিংটাকে D8-এ আনা। কিং D8 এখানে ব্ল্যাক খেলেনি, ব্ল্যাক খেলেছে এখানে নাইট BD7। তার কারণ হলো যদি ব্ল্যাক কিং D8 খেলতো তাহলে কিংটা আর ফিউচারে ক্যাসলিং করা পসিবল হতো না। ও কিংটা এখন আমরা বললাম যে কি সেন্টার ফাইলে রয়ে গেল, যেটা আমরা ভার্টিক্যালি যেটা থাকে ওইটা ফাইল। তো সেন্টার ফাইলে কিংটা এসে পড়লো, তো তাতে কি হয় কিংটার উপর বেশি করে অ্যাটাক আসতে পারে। তাই এটা যাতে না হয় ব্ল্যাক ট্রাই করলো যে কি নাইট BD7 খেলে চেকটাকে আটকানোর, যাতে আর কিংটা ফিউচারে যাতে ক্যাসলিং করে নিজেকে ডিফেন্ড করতে পারে। একদম একদম তাই। আমি একটু বলে নেবো জায়গাটাতে, এখানে অ্যাকচুয়ালি এখন দুটো পিন দেখতে পাচ্ছি আমরা। একটা হয়েছে এই আমাদের হাতি এই ঘোড়াটাকে পিন করেছে মন্ত্রীর উপরে, এই ঘোড়া সরলে আমরা মন্ত্রীটা পেয়ে যাবো, যেটা ওর জন্য খারাপ। বাট এই ঘোড়াটা সরতেই পারবে না, বিকজ সরলে এখানে চেক, তো এটা লিগ্যাল না, এটা ইলিগাল মুভ হয়ে যাবে, যেটাকে আমরা অ্যাবসলিউট পিন বলি যদি পিনটা রাজার উপর হয়। তো সেই জিনিসটা এখানে হয়ে রয়েছে, দুটো পিন হয়ে রয়েছে। তো হোয়াইট ভাবলো একটা খুব সুন্দর একটা চাল, সে লং ক্যাসেল, যেটাকে আমরা বলি ক্যাসেল ল্যাঙ্গুয়েজে ট্রিপল ও বা লং ক্যাসেল বলে থাকি, সেটা করলো। কিং টু সেফ হলো। সব থেকে বড় কথা রুকটা আমাদের যে নোকোটা অ্যাক্টিভ হলো এবং আমাদের অপোনেন্টের ঘোড়ার উপরে একটু প্রেশার পড়ছে। তো আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে এবং পুরো প্ল্যানটা তখন একটু বুঝতে পারবো আমরা কি হচ্ছে। তো এখানে ব্ল্যাক ট্রাই করলো যে কি ওর এই নাইটটার উপর প্রেশার আছে, মানে অ্যাট্যাক আছে, যেটা আমরা বলে থাকি। বিশপটা নাইটকে অ্যাট্যাক করছে, সঙ্গে রুকটাও অ্যাট্যাক করছে, তার সঙ্গে ওই নাইটটা দিয়ে ব্ল্যাক আর এই নাইটটা দিয়ে ডিফেন্ড করতে পারছে না, কারণ এটা পিন আছে। আর ফিউচারও ব্ল্যাক যদি এটাকে ক্যাপচার করে দেয় তাহলে এটাতে আর ডিফেন্স রইল না। তো এখানে ব্ল্যাক ট্রাই করলো যে কি রুক D8 খেলার, তাতেও নাইটটাকে যাতে ডিফেন্ড করতে পারে যখন ও নেক্সট মুভে যদি বিশপ ইন্টু F6 মারে। তো এটা ছিল ব্ল্যাকের মেইন আইডিয়া ডিফেন্স করার জন্য। তো চেসে কিছু মুভ হয়ে থাকে, আমরা যদি বলি গুড মুভ, ব্যাড মুভ, ব্রিলিয়ান্ট মুভ অ্যান্ড ব্লান্ডার। তো গুড মুভ বলতে যেটা নর্মালি একটু মানে নর্মাল মুভ থেকে একটু উপরে, মিস্টেক বলতে নর্মাল মুভ থেকে একটু বাজে, এক্সেলেন্ট মুভ বা ব্রিলিয়ান্ট মুভ বলতে যেটা খুবই অসাধারণ একটা চাল, অ্যান্ড ব্লান্ডার বলতে যার পরে হয়তো খেলা শেষ হয়ে যাওয়ার কথা, এত বাজে একটা চাল সবারই হয়ে থাকে। তো এখানে হোয়াইট একটা কাইন্ড অফ ব্রিলিয়ান্ট মুভ বলতে পারি সে দিয়েছে, যেটা গুড মুভ বা ব্রিলিয়ান্ট মুভের মধ্যেই পড়তে পারে। সে জেনারেলি আমরা জানি ঘোড়ার পাওয়ার হচ্ছে 3, যার বেশি পাওয়ার তার তত সে শক্তিশালী, অ্যান্ড রুকের পাওয়ার হচ্ছে 5 বা আমাদের নোকোর পাওয়ার। তারপরেও সে 2 পয়েন্ট আরও হোয়াইট ডাউন যাওয়ার জন্য রেডি হলো, সে রুক দিয়ে নাইটটাকে খেয়ে গেল, এবং তার কারণটা আমরা বুঝতে পারবো এখন। তো এখানে ব্ল্যাকের হোয়াইট যেহেতু ব্ল্যাকের একটা পাওয়ার মেরে দিয়েছে, ব্ল্যাকের কাছে অবভিয়াসলি আর অপশান নেই এখানে বেশি মুভ খেলার। 2-3টে অপশান আছে, একটা হলো রুক দিয়ে ক্যাপচার করা, কুইন দিয়ে, আর নাইট দিয়ে। এখানেও নাইট দিয়ে মারলো না, কারণ যদি ওর দেখিয়ে দিই নাইট দিয়ে যদি মারে তাহলে ওর বিশপটা ডাইরেক্ট কুইনকে অ্যাটাক করতে পারে হোয়াইটের বিশপটা এখন ব্ল্যাকের কুইনকে অ্যাটাক করছে। তো অবভিয়াসলি ও যদি খেয়ে দেয় তাহলে ব্ল্যাক অনেক বেশি বড় একটা পাওয়ারফুল পিস। তো আমাদের চেসের কুইনের ভ্যালু হয়েছে 9, বা যেটা পাওয়ার 9, তো অনেক মানে ইম্পর্টেন্ট পিস, এটা সবচেয়ে পাওয়ারফুল পিস হয় গেমে চেসের। তো এটাও লুজ হয়ে যাবে, এটা যাতে না হয় ও নাইট দিয়ে মারলো না। আরেকটা অপশন ছিল কুইন দিয়ে মারা, এগেন কুইনটা দিয়ে যদি মারে তারপর হোয়াইট বিশপ দিয়ে D7, মানে কুইনটাকে যদি মেরে দেয় এগেন ও ম্যাটেরিয়ালি বা পাওয়ারে ডাউন হয়ে যাবে, যেটা হোয়াইট করতে মানে ব্ল্যাক করতে চাচ্ছিল না। আর অবভিয়াসলি এটা করলে হোয়াইটের অ্যাডভান্টেজ হয়ে যাবে। তো ব্ল্যাকও এখানে অবভিয়াসলি চেষ্টা করছিল জিতার, তো এত ইজিলি তো জিততে দেবে না, তাই ব্ল্যাক এখানে রুক দিয়ে মারলো, যেটাতে ওর এখানেও রুক বিশপ দিয়ে রুক মারতে পারে, বাট এটা আর কিছু আর করার নেই, কারণ অন্য পিসেসগুলো দিয়ে যদি ও ক্যাপচার করতো তাহলে ওর বেশি লস হতো। তাই এটাকে যাতে ও আটকাতে পারে তাই ও রুক দিয়ে এখন ক্যাপচার করেছে। একদম তাই। আরেকটা কথা বলা হয়, when we have seen a good move, wait and look for a better move। তো তার মানে কি এখন হোয়াইট ইচ্ছে করলে সে 3 পাওয়ার, যার পাওয়ার 3 রয়েছে, সেই হাতি দিয়ে নোকো যার পাওয়ার 5 রয়েছে মেরে দিতে পারে। বাট বর্তি জানতে জিনিসটা যে আরও ভালো কিছু আছে, যেই কারণে উনি প্রথমে স্যাক্রিফাইসটা করেছিলেন।
তো এখানে আমরা যদি খেয়ে দিতাম সিম্পলি কুইন দিয়ে টেক ব্যাক হয়ে যেত, তো আমরা দেখতে পারবো যে আমাদের একটা পিস কম থাকতো বোর্ডে, উল্টো ব্ল্যাকের খেলাটা ভালো হয়ে যেত তখন, কারণ আমাদের অ্যাটাকটা তখন পাওয়ারফুল থাকতো না হলে। সেই জায়গাতে আমরা ভাবলাম যে আমরা আরেকটু বেশি প্রেশার ক্রিয়েট করব এই পিনটার উপরে, বিকজ এটা অ্যাবসলিউট পিন, ও সত্যিই পারবে না সরলে চেক। তো কীভাবে আমরা আরও বেশি পাওয়ার এখানে ইনভলভ করতে পারি, যদি একটু ভাবতে পারি তাহলে এখানে দেখতে পাবো একসঙ্গে দুটো কাজ হচ্ছে, যেটাকে আমরা কাইন্ড অফ টেম্পো বলতে পারি। যে আমাদের রুকটা এই যে আমাদের হাতে নৌকোটা রয়েছে ডেভেলপ হতে পারে, তার পাশাপাশি সে ক্রিয়েট করতে পারে আরও প্রবলেম D7 এর রুকটার উপর। তো যে জিনিসটা মর্ফি করলেন। তো এখানে অবভিয়াসলি ব্ল্যাক এখন চাইছে ডিফেন্ড করতে, আর ব্ল্যাকের কাছে এখানে অনেক কম লিমিটেড অপশনস। ও আর এখানে ডিফেন্ড করতে চাইলেও আর এখানে পারবে না, কারণ আর পিসেস নেই ও যাতে ডিফেন্ড করতে পারে, যাতে আরও বেশি করে পাওয়ার লাগাতে পারে। তো এখানেও একটাই দেখলো যে কি ওর নাইটটাকে কিছুটা হলেও কাজে লাগাতে পারে। অ্যাট প্রেজেন্ট পাচ্ছে না, কারণ নাইটটা আমরা একটু আগে বললাম যখন বিশপটা এখানে খেলা হলো নাইটটা পিন হয়ে আছে, যদি এটা সরে যায় তাহলে ওর কুইনটা হোয়াইট ক্যাপচার করে নিতে পারবে আর হোয়াইট অ্যাডভান্টেজ পেয়ে যাবে ম্যাটেরিয়ালি। তো এখানে ব্ল্যাক ট্রাই করলো কি যাতে আমি এটাকে এমন একটা মুভ খেলি যাতে এই পিনটাও সরে যায়, পিনটা যাতে এইটাতে সাপোর্ট করে। খেলার মেইন আইডিয়া হয়েছে যে পিনটার থেকে সরালো, যাতে এখন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যদি হোয়াইট টেক্স করে তাহলে ব্ল্যাক এটা দিয়ে মেরে ডিফেন্ড করতে পারে। এখন আর আমরা দেখছি যে কি কুইনটার বিশপের থ্রেটেনিং, তো আর মারতে পারবে না। তো এখানে গেমে ওইটাই খেলা হয়েছে, গেমে তো কুইন E6 খেলা হয়েছিল। ঠিক আছে, ওকে। তো এখানে কি আমরা কুইন দিয়ে কুইন এক্সচেঞ্জ করবো? উত্তরটা হচ্ছে না। আমরা একটু আগে জানলাম যে অ্যাটাক যে করছে সে মন্ত্রী রাখার চেষ্টা করবে। তো সেই জায়গাতে এখন একটা খুব বিউটিফুল কম্বিনেশন মর্ফি দেখতে পেয়েছেন, আশা করি হয়তো আরও অনেকটা আগেই দেখতে পেয়েছেন। উনি রুকটাকে সিম্পলি বিশপ দিয়ে টেক করলেন এবং অভিজ্ঞান যেটা বললো সেটা হওয়ার সুযোগ উনি দিলেন ব্ল্যাককে, বিকজ আমরা যেটা বললাম যে আরেকটু ডিপ আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা মর্ফি করেছিলেন। তো ব্ল্যাক কি করলো? একটাই মুভ বলতে পারি, মুভ আছে নাইট টেক্স, কারণ কুইন দিয়ে মারলে রুক টেক্স D7 আছে, তো এটাও আটকাতে চেষ্টা করলো। বা অন্য একটা মুভ আছে কুইন D8, যেটাতেও মানে মেট হতে পারত। তো এটা ভালো না, কারণ ওর পাওয়ার চলে যেতে পারতো। তো নাইট টেক্স D7, রাইট। তো এখানে এখন একটা খুব সুন্দর জাস্ট দু মুভের দুটো চাল, বাট ফোর্স, যাকে আমরা বলি ফোর্সড ভেরিয়েশন বা কম্বিনেশন, যে এখানে ব্ল্যাকের কাছে কোনো রাস্তা নেই এবং দুটো চালে ব্ল্যাক কিস্তিমাত হতে চলেছে। তো আমি জাস্ট একটু 10-15 সেকেন্ড আপনাদের দিতে চাইছি, যা আপনি একটু ভেবে দেখুন, কারণ এখন খেলাটা এখন শেষ হতে চলেছে, যে কিভাবে এখন হোয়াইট ব্ল্যাককে কিস্তিমাত করতে পারে দুটো চালে। তো আশা করি যা কিছু তো আপনাদের মধ্যে থাকবে, নিশ্চয়ই আপনারা থাকবেন যারা নাকি পেরেছেন। তো তাদের জন্য আমি খুবই খুশি যে আপনারা পেরেছেন। আমি দেখিয়ে দিই উত্তরটা কী রয়েছে। আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে প্রথম চালও যাতে আমরা কিস্তি খুঁজে বের করতে পারি, যেটাকে চেক ক্যাপচার থ্রেড বলা হয়। তো প্রথমে আমরা চেক খোঁজার চেষ্টা করবো যে কোনো কম্বিনেশনের মধ্যে। তো এখানে ভালো চেক কি রয়েছে, মন্ত্রী দিয়ে মন্ত্রী খেয়ে চেক আছে, বাট তাতে আমাদের মন্ত্রীটাও খাওয়া পড়বে, কিছু পাচ্ছি না। সুন্দর একটা খুব সুন্দর চেক রয়েছে এখানে, যেটা হচ্ছে কুইন টু B8, মানে আমাদের মন্ত্রীটা ডাইরেক্টলি সুযোগ গিয়ে লাস্ট র্যাঙ্কে বসে চেক দিল। আপনারা বলবেন তাহলে তো ঘোড়াটা খেয়ে ফেলছে, আমরা কি বোকামি করছি? তো অ্যাকচুয়ালি তা না, তার গভীরে একটু যেতে লাগবে, আমরা বুঝতে পারবো। তো হ্যাঁ, ঘোড়াটা খেতে লাগবে। তো বিজ্ঞান অনলি মুভ, কারণ এখানে আর কিং এরও কোনো মুভ নেই, তো এটা অনলি মুভ, মারতে ফোর্স, এটা সবচেয়ে ফোর্সিং মুভ হয় চেক। এটাতে আর কোনো অপশন থাকে না, হয়তো শর্টতে লাগবে এবং মারতে লাগবে। এখানে কিং এর আর কোনো মুভ নাই, তাই ও মারতে ফোর্স। আর আশা করি বাকি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন এখন লাস্ট মুভ অফ দ্য গেম চেকমেট যেটা হচ্ছে। তো রুক কামস টু D8, তো নৌকা D8 আসলো এবং আমরা জানি যে হাতিটা সাপোর্ট দিচ্ছে পুরোপুরি, এবং শুধু তাই না, একটা ক্রুশিয়াল স্কোয়ার যেটা E7 রয়েছে সেখানে রাজা আসতে পারছে না, বিকজ আমাদের হাতিটা বিশপটা সেটা ধরে রেখেছে এবং হাতি নৌকো মিলে কিস্তিমাত, এবং দেখতে খুবই সুন্দর লাগছে। আরও কেন আমি বলতে চাইবো, বিকজ আমরা যদি শূন্যদের বাদও দিই, তারপরেও এখানে 9 + 3 দ্যাট ইজ 12, মোটামুটি 12 বা শূন্য ধরলেও 10, তো 10 পয়েন্টস এক্সট্রা আছে ব্ল্যাকের কাছে। 10 পয়েন্টস বিশাল ব্যাপার একটা চেস গেমে, বাট তারপরেও সে এখন খেলা
তার সেখানে গেছে কিছু করার ওর কাছে নেই। তো এটা পুরোটাই ক্যালকুলেশন কম্বিনেশনের মাধ্যমে হলো। তো জাস্ট ওয়াই চেস ইজ সো মাচ ইন্টারেস্টিং, যে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, কোয়ালিটি ইম্পর্টেন্ট। ব্ল্যাকের কাছে পিস বেশি থাকলেও তা ইম্পর্টেন্ট না, কোয়ালিটি কে কি কন্ট্রিবিউট করছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তো সুন্দর একটা চেকমেট, এবং এই খেলাটাকে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্লাসিক্যাল গেমস বলা হয়। অনেক 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 ধন্যবাদ। মানে শুধুমাত্র ধন্যবাদ বলবো না, আপনারা এই যে একটা একটা করে চাল বুঝিয়ে দিলেন দর্শকদের, আমার মনে হয় এটা অ্যাটলিস্ট বেসিক কিছু ইন্টারেস্ট তো অনেক ছেলে মেয়েদের মধ্যে ডেভেলপ করতে পারে। কিন্তু শেষ করার আগে দুজনের কাছ থেকে আলাদা আলাদা করে জানতে চাইবো, ধরুন কোনো মা বাবা তারা চাইছেন যে তাদের ছেলে মেয়েরা দাবা খেলুক বা দাবাতে তাদের ইন্টারেস্ট আছে, তারা শেখাতে চায়, আমাদের শহরে বা আমাদের রাজ্যে দাবা শিখতে চাইলে ছেলেমেয়েরা কোথায় কোথায় যেতে পারে? আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমি বলবো যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভালো ভালো কোচ ট্রেনার রয়েছেন, যারা তাদের এক্সপিরিয়েন্স, তাদের নলেজ তারা শেয়ার করে থাকেন। তো অ্যাকর্ডিং টু আপনাদের এরিয়া আপনারা সার্চ করতে পারেন, এবং আশা করি একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি যদি আগরতলার কথা বলি, আমি নিজের কথাটা যদি আমি বলি, তো আমি পার্সোনালি কোচিং দিচ্ছি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন, যেটা নাকি চেসের আমাদের মেইন বডি ত্রিপুরা। তো তার আমাদের মেইন অফিস, যেটা আমাদের ব্যানার্জি পাড়া বিদুরকর্তা চৌমুরির নিকটবর্তী, সেখানে আমি কোচিং করাই। এবং খুব ভালো ভালো কিছু প্লেয়ার্স আমাদের ইনস্টিটিউট থেকে বের হচ্ছে, এবং আশা করি ইনকামিং ডেজ আরও আমরা ভালো ভালো অ্যাচিভমেন্টস ওদের দেখতে পারবো। এবং আপনারা নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন, আমি যে এরিয়াটা বললাম ব্যানার্জি পাড়া বিদুরকর্তা চৌমুরি, এবং আপনারা যেই এরিয়াতে থাকুন না কেন সেখানেও ভালো কোচ পাওয়ার কথা রয়েছে। তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনারা অনলাইন যদি বলি কোচিং নেওয়ার, হ্যাঁ সেটাও আমি পার্সোনালি প্রোভাইড করি, এবং আরও কোচেস আছে যারা নাকি প্রোভাইড করেন। তো তারা আপনারা প্যারেন্টসরা নিশ্চয়ই খবর নিতে পারেন। এবং আমি একটু অ্যাড করতে চাইবো, আমি বলবো যে নিশ্চয়ই এখন চেসের দিকে সবার আসা উচিত, বিকজ আমরা এতটুকু তো বুঝে গেছি যে যোগা বা এক্সারসাইজ কতটুকু দরকার শরীরের জন্য, বিকজ তাছাড়া আমরা ফিট অ্যান্ড ফাইন থাকতে পারবো না। সেম গোজ ফর দ্য ব্রেন, বিকজ আমরা জানি পুরো বডির ইঞ্জিন হচ্ছে ব্রেন। তো ব্রেনকে যদি আমরা অ্যাকচুয়ালি ফিট অ্যান্ড ফাইন রাখতে চাই, আপনারা রিসার্চ করে দেখতে পারবেন চেসের উপর আশা করি কিছু নেই। তো তার জন্য এখন আপনাদের মেইনলি প্রত্যেকটা এজ গ্রুপের আমি বলবো সবাই ইউর মোস্ট ওয়েলকাম, আপনারা চেসে আসুন, একটু বুঝুন, এর থেকে ইন্টারেস্টিং আশা করি পৃথিবীতে কিছু দেখেননি। আর তারপরেও বলবো যারা বাচ্চা রয়েছে, আপনাদের যে ক্ষুদে শিশুরা রয়েছে বা একটু বড়, প্লিজ চেসে ওদের ইনভলভ করুন। সেটা যে কোনো কোচ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, বাট ওর বেটারমেন্ট নিশ্চয়ই হবে। এবং আই ওয়েলকাম এভরিওয়ান। তোমার কি মতামত, যদি ছেলেমেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা দাবা শিখতে চায় কি করতে হবে তাদের? ওরা যদি ছোট ছোট হয় তো পড়াশোনার সাথে সাথে ওরা চেসেও যদি মন দিতে চায়, ওরা লাইক যদি ছোট ক্লাস হয় তাহলে তো দিতেই পারবে, বেশি একটা সমস্যা হবে না। প্লাস স্যার আছেন, অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আছে, বা অন্যান্য অনেক কোচেস আছে যারা অনলাইন অফলাইন দেয়, কোচিং দেয়। আগরতলায় আছে আরও 2-3টে ইনস্টিটিউট, আমাদের অ্যাসোসিয়েশন আছে, সেখানে কন্ট্যাক্ট করে শিখতে পারবে। প্রতীক বাবু, আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং ডেজ অলসো। আপনি দারুণ করুন এবং আমাদের রাজ্যের নাম দিকে দিকে ছড়িয়ে দিন। অভিজ্ঞান, সেম টু ইউ, অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আশা করি আজ একটু অন্যরকম অন্য ধরনের একটি আয়োজন উপভোগ করেছেন। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।